খুব কষ্ট করে বলতাম হ্যাঁ একটা ডাব খাওয়া যাবে, এটা অনেক ভেবে বলতাম যাতে এটা। আর আমি তো আবার কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, মানে আমার ডায়েরিটা বোধহয় হি হ্যাজ অনলি মেইনটেইন, কারণ হলো কিছু করে বাবা ওকে বলতো ফোন করে যে এই যে শোনো আমার মেয়েকে একটুখানি ইয়ে করো তো, মানে শাসন করো। বিকেলের মধ্যে বাড়ি বলছিলাম কাজ নিয়ে বলছি আমার মাদার্স ডে, বিকেলের মধ্যে ও যেটা বললো 9খানা তখনকার টপ ডিরেক্টররা প্রডিউসার নিয়ে এসে সারা জীবন সব ডিরেক্টরের সব শুটিং এ 6 ঘন্টা লেট করে এসেছে, সাসপেন্ড করছে। প্রডিউসার ডিরেক্টরদের রেগুলার সকালের বাজারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করে দিতেন, আর ঋতুপর্ণা রাত্রেবেলা গিয়ে ওদের বাড়িতে যখন লোক থাকতো না রান্না করে খাওয়াতো সবাইকে পরিবেশন। এটা কাউকে বলি, এটা তোকে। নমস্কার, আনন্দলোকের আজকের বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে যে দুজন মানুষ রয়েছে, আমি একটু ইন্টারনেট ঘাঁটছিলাম, ঘেটে আমি এবং আমার টিম আমরা সবাই মিলে এইরকম নজির পাইনি। 30 বছরের ক্যারিয়ারে 50খানা ছবি। বুঝতে পারছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীযুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি, রুম্বালা, আমাদের এই আনন্দলোকের চ্যাট শোয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ধরো 30-এ 50টাটা আমার ঠিক এগুলো ওরা মাঝখানে 14 বছরটাকে অফ করে মাইনাস 16 বছর, তার লাগছে হচ্ছে 16 বছর। 16 বছরে এটাই ঘটনা, মানে এটা আমাদের প্রশ্নের মাঝখানে আসতে হবে। এই গ্যাপটা তাও স্ট্যাটিস্টিক্সটা ক্লিয়ার হয়ে গেল, গ্যাপটা তো আসবেই এবং এই গ্যাপটা নিয়ে প্রচুর প্রশ্নও আসবে। তো আমরা শুরু করি আমাদের আজকের এই আড্ডা। আমি যেটা প্রথমে জানতে চাই দুজনের কাছে, আমি তোমাদের অনেক সাক্ষাৎকারে আগেও তোমরা বলেছো যে তোমরা যে সময় ইন্ডাস্ট্রিতে এসছো সেই সময় বাংলা ছবি লোকে প্রায় সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে তোমরা শুরু করেছো এবং সেই বিশ্বাসটা রেখে আজ এতগুলো বছর পরে জুটি হিসেবে 50তম ছবি, এই জার্নিটা যদি পেছন দিকে ফিরে দেখো কিভাবে ডিসক্রাইব করবে এই পুরো ব্যাপারটাকে? গুণমানের দিয়ে শুরু করি, যদি ওখান থেকে হিসাব করছে। হ্যাঁ, মানে আমাদের দুজনের কাজ শুরু হয়েছে প্রায় 30 বছর, তারাও আগে 10 বছর আগে আমি শুরু করেছি, আমার প্রায় 24 বছর। এটা ঠিকই যে মানে যখন আমরা কাজ শুরু করেছি সেটা তখন যে সমস্ত লিডিং নিউজ পেপার ছিল তারা প্রায়, বিশেষ করে আমাকে নিয়ে এবং তাপসকে আমাদের বলাই হতো যে মানে আমরা শ্মশানে দুজন নায়ক কাজ করে যাচ্ছি, এই ধরনের সব লেখা বেরোতো, আমাদের নিয়ে লেখা বেরোতোই না প্রায়। তো সেরকম একটা সমাজ থেকে আমাদের লড়াই শুরু। সেখানে অবশ্যই ঋতু একটু পরে এলো, কিন্তু ঋতু এই লড়াইয়ের একটা আমি শুধু প্রসেনজিৎ বা ঋতু নয়, ইনফ্যাক্ট আমি বলতে চাই যে সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত পরিচালক, প্রযোজক, মানে সত্যি তো এরকম একটা সময় ছিল যেখানে টালিগঞ্জে আমরা যখন কাজ করতাম তখন স্টুডিওর মধ্যে বেশি কাজ হতো। সো তখন ক্যান্টিনের কিছু লোকজন আর আমাদের ইউনিটের কিছু লোকজন আর ওই ক্যান্টিনের এক্সট্রা খাবার গুলো ফেলে রাখার জন্য কিছু রেডি করতাম। এটা ছিল আমাদের টালিগঞ্জের চেহারা। আর এই টালিগঞ্জেই আমরা দেখেছি একটা সময় যেখানে প্রসেনজিৎ বা ঋতুপর্ণার গাড়ি কোনো একটা মহরতে ঢুকতে পারছে না, এত লোক। এখানে আমাদের ক্রেডিটটা কিন্তু একলা নয়, আমরা উইভার লাইক যোদ্ধা আমি মনে করি। কেউ সেনাপতি হতে পারে, একটা যুদ্ধতে যেরকম যেরকম থাকে, কেউ মন্ত্রী, কেউ রাজা, কেউ সৈনিক, আমরা তাই। কিন্তু যুদ্ধটা কিন্তু শুধু আমরা দুজনে করিনি, যুদ্ধটা করে গেছেন আমাদের সেই সময়কার যারা আমার সহকর্মী, মানে বিশেষ করে আমার কলা কৌশলী, প্রযোজক, পরিচালক এবং আমার কো অ্যাক্টরসরা। এখানে অনেকেই আছে যারা হয়তো প্রচুর পণ্ডিত, তারা পড়াশোনা কোয়ালিফাইড, তারা যে কোনো অন্য প্রফেশনে গিয়ে হয়তো অনেক বেটার ভাবে কাজ করতে পারে। মানে এক্সাম্পল যদি আমি রঞ্জিতদার যে ব্যাকগ্রাউন্ড, যে কোনো সময় রঞ্জিতদা বলতে পারতেন না সিনেমা করার দরকার, কিন্তু না আমরা আঁকড়ে থেকেছি। অ্যান্ড দিস ফাইট কোথাও যখন আজকে মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে, প্রচুর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে, সো গুড, উই ফিল প্রাউড যে এই লড়াইটা করেছিলাম যাতে বাংলা ছবি হারিয়ে গেছে, বাংলা ছবি শেষ হয়ে গেছে, বাংলা সিনেমা শ্মশান হয়ে গেছে, খরা, এই কথাগুলো কে কোথাও ঘোরাতে পেরেছে এবং এই লড়াইটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই করেছি। কি বলবে
জার্নিটাতে? একই কথাই বলবো, সবটাই ঠিক। আমি অবশ্য অনেকটা পরে এসেছি এবং একটা পোর্শন দেখেছি, ও অবশ্য অনেক বেশি দেখেছে আমার থেকে। কিন্তু আমি যেই সময়টা এসছি তখনও সেই সময় কথাবার্তা এরকমই হতো যে বাংলা সিনেমার কি ভবিষ্যৎ, বাংলা সিনেমাকে নিয়ে আর কতদিন কে এগোতে পারবে। কিন্তু কিছু কিছু পরিচালক এবং প্রযোজকরা সেই সময়ও দাঁড়িয়ে কিন্তু দাও লাগিয়েছিল নিজেদের উপর, এবং তারা মনে করেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিটার এই কালচারাল মানে আমাদের যে একটা যে জায়গা সেটাকে বাঁচাতে হবে। এমনিতেই আমাদের কলকাতা ইজ দ্য কালচারাল ক্যাপিটাল, সো সেখানে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের জন্ম অ্যাবসলিউটলি। আর এই স্টুডিওর কথা যেটা বলছিল, ভেরি ট্রু, NT1 টেকনিশিয়ান, এগুলো তো আমাদের ঐতিহ্য। এক্স্যাক্টলি সেই সময়টা আর কি। হ্যাঁ, মানে সেই সময়টা আসার জন্য যেই প্রেমাইসিসটা তৈরি করার দরকার ছিল, সেগুলো কিন্তু কিছু কিছু মানুষরা মানে কি টেকনিশিয়ানরা বলবো, তারা অনেক স্যাক্রিফাইস করেছে সেই সময়। হয়তো অতটা তাদের টাকা দেওয়া হয়নি, অতটা তারা মানে পারিশ্রমিকও পায়নি, কিন্তু ফর দ্য লাভ অফ এক্স্যাক্টলি কোনোদিন সেটে কোকা-কোলা আসতো, মানে এটা বিরাট ব্যাপার, লিঙ্কা বা কোকা-কোলা, সেটা একটা ইভেন্ট। আজকে কেউ একজন প্রযোজক হতে পারে প্রচন্ড বড়, কোকা-কোলা খাওয়াচ্ছে, মানে মানে সবার মধ্যে একটা এনকারেজমেন্ট। সেই লাইটম্যান টু একটা স্পট বয়, তখন সবাই আনন্দিত হয়ে যেত। গরমে কষ্ট করতাম না, আমরা খুব কষ্ট করে বলতাম হ্যাঁ একটা ডাব খাওয়া যাবে, এটা অনেক ভেবে বলতাম, যাতে এটা কোনো কারণে একটা ডাবের জন্য প্রযোজকের প্রোডাকশনের যাতে ওভার বাজেট না, একটা ডাব খেতে পারি, আমরা ভাগ করে খেতাম, একটা ডাব এলো সবাইকে একটু করে দিলাম, মানে দিস ওয়াজ আওয়ার অ্যাম্বিয়েন্স। এবং আমরা এই আমি মনে করি এটা শুধু আমি বা ঋতু বসে আছি, বড় একটা কর্মকাণ্ড। এক্স্যাক্টলি, আমি যেটা মানে আমি সেই জন্য বলছি তাদেরকে আমি অনেকটা বেশি ক্রেডিট দেবো। যেরকম মানে একটা সময় শুনেছি, মানে একদম যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, অঞ্জন চৌধুরী শত্রু বানিয়েছিলেন, এবং সেটা মানে বাংলা সিনেমা যেন একদম ঘুরে দাঁড়ালো। মানে তারপরে গুরু দক্ষিণা বা ওই মানে ওই ধরনের ছবিগুলো মানে একটা জায়গা তৈরি। এবং সেই সময় তো মানে তাপসের গুরু দক্ষিণা চলছে 50 সপ্তাহ, আমার পাশের হলে চলছে 75 সপ্তাহ। মানে সেই দুটোই অঞ্জনদার, একটা ডিরেক্টর, একটা রাইটার। তো ওই সময়টার পরের ফেজটা মানে মানে ওই জায়গাটা তখন মানে মনে হয়েছিল যে একটা কোথাও গিয়ে কিছু মানুষের নির্ভরতা দরকার, তখন অডিয়েন্সও কোনো নির্ভরতা পাচ্ছিল না। তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে স্বপন সাহা, প্রভাত রায়, সুজিত গুহ, মানে আমাদের নারায়ণ দা, মানে ডিরেক্টরস এন্ড প্রোডিউসার্স। কথা বলছি এই মানুষগুলো না থাকলে এই 50 টাকা। এবার আমার মনে আছে একটা ঘটনা ঘটেছিল, তখন মনে হয় সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। উনি স্বপন সাহাকে মনে টেকনিশিয়ান বা এনটিআর কোথাও একটা ঢুকতে না করেছিলেন, বুম্বাদা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যে আপনি ঢুকতে পারেন। বুদ্ধদেব সম্ভব একটু মিষ্টি, সম্ভব ভালো মানুষ ছিল, তখন টেকনিশিয়ান খুব রেগে গেছিলেন। আমি সমিতিও আমার সবাই বুঝিয়েছিলাম, ওটা টেক ওভার হচ্ছিল। সো টেকনিশিয়ানস তো আগে আমাদের তো সব ডিরেক্টরদের অফিস হতো, প্রভাতদার অফিস, হরর অফিস, সবার অফিস ছিল। ওই অফিসগুলো ভাঙা হবে বলে তো আমি একটা মিটিং চেয়েছিলাম, তখন মুখ্যমন্ত্রী সমুদ্র সবাই ছিল, তখন আমি বলেছিলাম যে আপনি জানেন যে রূপায়ণ টেকনিশিয়ান স্টুডিওতে এতদিন ধরে যে মাইনে গুলো পাচ্ছে স্টাফরা, তার 90% ছবি সে প্রসাদ ল্যাবে চলে যায়নি, সে রূপায়ণের কাজ করে গেছে এবং একের পর এক হিট দিয়ে যাচ্ছে। এতগুলো মানুষকে যে তাকে হঠাৎ একটা দিন বলা হবে যে তার অফিসটা নেই, তার জায়গাটা নেই, মানে সমুদ্রের একটা হিউজ কন্ট্রিবিউশন। এবার আমি এই যে তোমাদের কোল্ড ড্রিঙ্ক খাওয়ার গল্পটা বললাম, আমার সেখান থেকে জিনিস মনে পড়ছে, তোমাদের গল্পটা বলেছিল, সেটা হচ্ছে তোমাদের সেই সময় শুটিং এ মানে শুটিং এর লোকেশনে গাড়ি, ব্যক্তিগত গাড়ির কোনো জায়গা ছিল না, তোমরা বাসে করে শুট করতে যাচ্ছ, এবং খুব ইন্টারেস্টিংলি ড্রাইভারের পাশের যে জায়গা সেটা হচ্ছে নায়িকার মায়ের জন্য, এবং উঠে নাম থেকে সিটটা নায়কের জন্য। সেইটা একটু বলো, সেই সময় গল্প বলতে গেলে অনেক, মানে কলকাতাতে শুটিং হলে ওই হিরো হোক হিরোইন হোক একটা গাড়ি যেত প্রোডাকশন থেকে, অনেকগুলো সেই রুটের অনেক আর্টিস্টদেরকে তুলে এনে আমরা শুটিং এ পৌঁছাতাম। পার্সোনাল গাড়ির কথা তো অনেক অনেক। আর
সেইগুলো একটু একটু করে কোথাও আমি ইন্ট্রোডিউস করেছি, কারণ ইন্ট্রোডিউস করেছি মানে এটা আমার কোনো বাধা ছিল না। আর্টিস্ট when ইকোনমি একটু একটু করে ধাপে ধাপে উঠেছে, যখন we could prove যে আমরা প্রযোজকের এই টাকাটা ফেরত দিতে পারছি, তখন শিল্পীদের জন্য, শুধু নায়ক নায়িকা না, সবার জন্য একটা ডিউ জায়গা। আদারওয়াইজ এটাই আমাদের। আউটডোরে গেলে বাসে নর্মাল ইউনিট বাস, সেখানে উঠেই বাঁদিকে যে জায়গাটা থাকে দুটো সিট ড্রাইভারের পাশে, ওটা হচ্ছে নায়িকা এবং নায়িকার নাচ। আর উঠেই রাইট সাইডে যে সিটটা, ওটা হচ্ছে যেটা আমরা কন্ডাক্টর সিট বলি, ওটা হচ্ছে হিরোইন। আমি অনেকটা গাড়ি পেয়েছি, হ্যাঁ, মানে ওটা যদি আমি পরে- আরেকটু পরে গাড়িটা অনেকটা পেয়েছি, এবং মানে এবং তোমরা এসি টুটে আর সবাই মিলে যাওয়ার মধ্যেও একটা আনন্দও আছে একসাথে সবাই। পুরো ইউনিট একসাথে আজকাল তো আমরা ওয়েট করছি, ব্যাকআপের পরে আমরা ওয়েট করছি ইউনিটটা পুরো র‍্যাপ করবে ক্যামেরা একসাথে। তারপর ইউনিটটা যখন পুরো লোড হবে তখন আমরা আর এখন তো পার্ট অফ দ্য ইউনিট। Part- এইটাই আমি সবাইকে বোঝার চেষ্টা করি, হিরো হিরোইন কিন্তু আলাদা নয়, পার্ট অফ দ্য হোল টিম। প্রোডাকশন। কি বলছো? আমি যেটা বলছিলাম যে এখন যেটা অনেক সময় দেখি যে সবাই সবকিছুর মধ্যে আলাদা আলাদা করে নিয়েছে, মানে খাওয়া, হ্যাঁ আলাদা আলাদা, নিজেদের লাঞ্চ ব্রেকে সবাই যাদের নিজেদের মতো আমরা লাঞ্চ ব্রেক মানে এরকম। আর আমরা একটা সময় ছিল আমরা সবাই একসাথে, এবং আমি প্রচুর বাড়ি থেকে খাবারও করে এনেছি, আমরা সবাই একসাথে সবার খাবার কে কি খাচ্ছে সবাই একসাথে বসে সবাই শেয়ার করে খাওয়া, ক্যান্টিনে বসে খেতাম। ওটার মধ্যে একটা বিভৎস আনন্দ ছিল। আর ওই দিন মানে দিনগুলো একটা অন্য। আর মহিলা জেনারেশন, সন্ধ্যা আন্টিদের জেনারেশন, অনামিকা দিদের জেনারেশন, তারপর ঋতুরা এসে গেল, যারাই এসছেন তারা এই বাড়ির থেকে, বিশেষ করে মহিলারা খাবার আনাটা একটা মানে আজকে আমি তো কতবার মাছ, সে একবার মনে আছে শুটিং করতে করতে পুরো টিফিন কেড়ে করে, আর একবার মনে আছে সেই ঋতুর বাড়ি থেকে খাবার আসবে, দেরি হচ্ছে। আমার মা কি করতো, আগে আমাদের দেওয়ার আগে তাপস খাওয়া করে রাখতো। যাতে তাপস ওটার জন্য আলাদা করে বলে, আমার শর্ট এখন হয়নি, আমারটা আলাদা খাওয়ার থাকে। আগে আমার খাওয়াটা আলাদা খেতে ভালোবাসতো। সো ওইটাই একটা মানে খুব মানে দুর্দান্ত একটা মানে আমার মনে হয় যে হ্যাঁ। আর এখনকার সময় লাগে এটা ভাবা যায় না, আর খাওয়ার সবাই মিলে আনন্দ করে খাওয়া। আর অনামিকা দিকে বলতো, অনামিকা দি কালকে কিন্তু তোমার বাড়ি থেকে এইটা আনবে, মানে ঋতু তোর বাড়ি থেকে আজ কালকে কিন্তু মাংস আসছে, মানে এরকম ছিল আর কি মেনু। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখনকার দিনে এটা ভাবা যায়। এখন হয় না। তোমাদের তাও আমি আমার সাথে কাজ করিনি। বুবুদারা রীতিমতো ভিএন বস্তু, কোথায়? মানে শুটিং এ আচ্ছা। ভিএন বস্তু বাবু। হ্যাঁ। এবং আমি শুটিং করে অনেকগুলো ছবি করেছি, আমি যদি মানে বুবুদা মানে সবাই আমরা একজন অভিনেতা, আমি ওনাকে পাইনি অ্যাকচুয়ালি। হয়তো যে শুটিং করা ফেরার পরে পরের দিন বুবুদার ছবি শুটিং আছে, গিয়ে দেখি সিন গুলো কি আছে, তখন তো মানে যে সিন গুলো করবো বুবুদার থেকে অ্যাডভাইস নিয়ে কি করবো, গিয়ে দেখি পুরো ঘরে অ্যাসিস্ট্যান্টরা বসে আছে, বুবুদা বসে আছে, ভিএন বসে আছে, লিস্ট হচ্ছে কি খাওয়া হবে। পুরোটা কিন্তু এটা মানে ঘেরাও করে, শুধু কিন্তু ইউনিট খাচ্ছে না। আচ্ছা, ধরো ইন্দ্রপুরীতে শুটিং হচ্ছে, NT1 টেকনিশিয়ান বা অন্যান্য ফ্লোরে যারা যারা শুটিং করছে সবাই ইনভাইটেড, সবাই তখন তো বাজেট তো কম না, ওই ব্যাপারটা ছিল রে ভাই। আচ্ছা, খাওয়া দাওয়া চার আগে আমাদের পাতায় যখন খাওয়া দেওয়া হতো 4 পিস মাছ, হ্যাঁ। মাংস বা চিকেন, দই, মিষ্টি, তো একদম বাঙালিয়ানা একটা বিয়ে, ছোটখাটো বিয়ে বাড়ি, মানে প্রত্যেক দিন শুটিং সকালে যে খাবারটা হয় রোজ সবাই, এবং কলা পাতে খাওয়া দাওয়ারে কোনো কম্প্রোমাইজ ছিল না কখনো, মানে একটা কি বলবো একটা লেভেল অফ বিয়ে বাড়ি। হ্যাঁ আউটডোরেও তাই, আউটডোরেও তাই, জল আউটডোরে গিয়েও কিচেন টেক ওভার করে নিত, মনে আছে? বুবাদা কোন চাটা খায়, তাপসদা কোন চাটা খেতে ভালোবাসে, কার চায়ে কতটা চিনি যাবে, কে অমলেট খাবে, কে বলে ফ্রেঞ্চ টোস্ট খাবে, হ্যাঁ। কে সবটা, কে লঙ্কা খাবে, কে লঙ্কা খাবে না, অল ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি আউটডোরে গিয়ে, আমাদের আউটডোরে যখন যারাই এসেই একটা চা চাইবে। আমি চা খেতাম না, তাই জন্য আমি চা কফি খেতাম না, তা ডাবের জল আমারটা ভাই। আমি এটা বলতে সেটা হচ্ছে যে সামটাইমস মানে আউটডোরে যেটা হতো যে অনেকে কিচেনটাকে টেক ওভার করে নিত, মানে আমাদের হ্যাঁ আমাদের ইউনিটের যে মহিলারা, মানে ধরো কোনো সিনিয়র অ্যাক্ট্রেসটা থাকতো, কিচেনে গিয়ে যা যা আছে মানে রান্না করতো, হোটেলের খাবার ভালো লাগছে না, ওখানে সবাই আমরা
আবার সব কিচেন থেকে সব খাবার নিজেরা বানিয়ে বানিয়ে সবাই না, পুরোনো আনন্দলোকে আমরা এই গল্পগুলো পড়েছি আমাদের অনেক, মানে 8-এর দশক গল্প না। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, এই সময় দাঁড়িয়ে এটা কি ভাবা যায়, এটা হওয়া সম্ভব? দেখো এই সময়টা নিয়ে আমরা বলি, এটা আমরা আমাদের একটা অভ্যেস, আমাদের উপরে আমরা একটা সিনিয়র জায়গায় চলে গেছি যে আমাদের সময় এটা হতো। দেখো টাইম চেঞ্জ হচ্ছে, ইউ হ্যাভ টু গো উইথ, মানে আগে তো সত্যি এই জিনিসটা ছিল না, আমরা ফোন ধরতাম না, খবর পেতাম না, আমরা কমিউনিকেট করতাম না। থিংস চেঞ্জ, টেকনোলজি চেঞ্জেস, ইউর অ্যাবিলিটি। আগে না স্টুডিও ওরিয়েন্টেড কাজ হতো অনেক বেশি, আউটডোর কম। এখন ঠিক উল্টো, রিয়েল লোকেশন। মানে এখন সিনেমার প্যাটার্নটাও পাল্টে গেছে, লুকটাও পাল্টে গেছে। এবং সত্যি কথা বলতে গিয়ে একটা ছোট্ট গল্প বলতে আমার ইচ্ছা করছে, খুব মিষ্টি একটা গল্প। এটা কিন্তু কোনো, আবার আমি বলছি এটা কোনো প্রাইড বা বাহবা না। আমি প্রথম বাংলার কলকাতা শহরে ভ্যানিটি ভ্যান নিয়ে আসলাম, একটা সুভাষ ভ্যানিটি ভ্যান কিনে এখানে আনলাম। এবং আমি যখন আউটডোর করতে যেতাম, কোয়েল, স্বস্তিক, এটা তখন ছোট ছোট, যেটা অনলাইন গেলে রঞ্জিতদার কানে গেল যে গুম্বা। যখনই আউটডোরে যায় আমি তো বাইরে বসালো, আমি ইউনিটের কাছে বসে চেয়ারটা পেতে বসে থাকি, আমি ভ্যানিটি ভ্যানে বসালো আজও, কিন্তু মেয়েগুলোকে মধ্যে সুবিধা হতো। এইটা রঞ্জিতটা ভেরি হ্যাপি, ওয়ে জাস্ট ঢুকেছে তখন কাজ করতে। মুম্বার ভ্যানিটি ভ্যান ইজ হেল্পিং আদার্স ইয়াং গার্লস, মানে এইটা তো একটা, এটা একটা টেকনোলজি উদ্ভাবন না, সেটা খুব হেল্পফুল। মানে আমার শুটিং করছি, টিটো দা, রঞ্জিত দা, দুলাল দা, মৃণাল কাকু, এরা সবাই আছে, ঠিক আছে, এই বিপ্লব দা। ভাবতে পারছি আমি ভেতরে থাকবো, এই প্রত্যেকটা মানুষ ভেতরে, বাইরে। কিন্তু ভ্যানিটি ভ্যানটা এনেছিল উত্তরণের জন্য, এই অ্যাটলিস্ট না, এটা ইউজফুলনেস, এটা পারপাস। আরে আমাদের তো মেকআপ রুমে এসি থাকতো না রে ভাই, একটা মেকআপ রুমে 4টা হিরো, 4টা হচ্ছে অ্যাডভান্সারের 4 অথবা 3। একই আমার পাশে তারপর শুটিং করছিল, একটা দীপক পরে লাগানো হয়েছিল এসি আর কুলার, আমরা একই মেকআপ রুমে, কোনো অপশন নেই আমাদের কাছে। পরে এসি আর কুলার লাগানো। ওইটা না অদ্ভুত বন্ডিংও তৈরি হতো, which I'm really trying to say. Thing has changed, এটা ইমপ্রুভ করেছে, মানে ক্রিকেটের যেরকম হয়েছে, আমরা এটা ইমপ্রুভ করেছি। কিন্তু আমার মনে হয় যদি আড্ডা, আমি যেটা মিস করি ওই চাটা খেতে খেতে যে চা, আর সবার গল্পটা না, এই চা, এই আড্ডাটা না অলসো ক্রিয়েটস তরফ থেকে। অবশ্যই তুমি যতক্ষণ আড্ডা মানে ইউনিট বা অন্যান্য ইউনিটের সবার সাথে, তুমি বুঝতে পারবে না তুমি আজকে কোথায় দাঁড়িয়ে আছো। তুমি যদি আজকে কোথায় দাঁড়িয়ে আছো না বোঝো, তুমি কালকে কি করবো সেটা করতে পারবে। এই আড্ডাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আড্ডাটা ছিল, তুই জানে, বিকেল হলে এন্টার ধর্মতলাটা টালিগঞ্জ স্টুডিও, রাইট? এক্স্যাক্টলি, অল এক্সিবিটর, প্রোডিউসার্স, এক্সিবিটরস সব আমাদের ডিস্ট্রিবিউটার্স সামনে রাউন্ড দি চেয়ার, মুড়ি চা খাওয়া হচ্ছে, আর সব খবর নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা চলছে না, এটা কোন সময় কথা বলছো, মানে এটা কোন সাল? ওই ভাই একদম ওই আমি বলছি শ্বশুরবাড়ি জিন্দাবাদের একটু 2000 অনওয়ার্ডস, সেই সময় তার আগেও হচ্ছিল, অফিস তারাও চলে আসতো। এটা না যে স্বপনদা শুটিং হচ্ছে বলে হরও আসছে না, ঠিক ঠিক সবাই এই আড্ডাটা জোনটা ইজ অলসো somewhere connecting what we are doing right now, whether we are doing right or wrong, কার ছবিটা চলা উচিত, কার ছবিটা কাছে চালিয়ে দে, এটাকে 3 সপ্তাহ পর আন। আর সবার সাথে সবার একটা সমঝোতা ছিল। এখন যেটা অ্যাকচুয়ালি এইটা, হ্যাঁ, চারটে করে ছবি রিলিজ, মিউজিক রিলিজ একসাথে, এখন তো সারপ্রাইজ রিলিজ করে দেয় যে মানে কিছু না জানিয়ে, যে একটা ছবি আসছে তার সাথে সারপ্রাইজ রিলিজ হয়ে গেল, কিছু না জানিয়ে, কিছু না বলে। কিন্তু না, আমি বলছি তখন না খারাপ লাগার কথা বলছি না, আমি বলছি যে আমি জাস্ট একটা ট্রেন্ড বলছি। কিন্তু তখন যেটা বলছিলাম, যে তখন যেটা বলছি, এটা প্ল্যান হচ্ছে যে ঠিক আছে তোর ছবিটা 5 সপ্তাহ চলুক, তারপর আমার ছবিটা রিলিজ করব, বা তারপরের উইকে এটা হবে। কারণ হয়তো অনেক সময় কমন, আমার আর ওর ছবি অনেক সময় 4জন পরিচালক একইভাবে, মানে তারাও চেষ্টা করছে যে একই সময় রিলিজ করতে, কিন্তু আমার ঋতুর ছবি একসঙ্গে এক সময় 3টে কি 4টে ছবি একসঙ্গে চলেছে। এবং আমার ধারণা, আমার তো চলেইছে দুর্গাপূজার আগে, কিছুদিনের আগে আমি 2000 চলে আছে, এবং সেটা নিজেরা প্ল্যানও করেছে। 14টা ছবি রিলিজ করছে, 16টা ছবি রিলিজ করছে, 22 আমি 18 দেখলাম, আগে কোথায় একটা, তাহলে 22 আমার হাইয়েস্ট গেছে 22 এর মধ্যে
16টা মোস্ট প্রবলি এটা কি 9 বা স্বপনদার। আচ্ছা, এই যে খেলাটা কবে থেকে ঘুরতে শুরু করলো, এই যে আলোচনার পথটা বন্ধ হয়ে গেল, যে যার নিজের মতো তুমি সারপ্রাইজ নিজের কথা বললে, এই সময়টা কখন থেকে বদলাতে শুরু করলো এবং কি কারণটা? কারণ তোমরা তো অনেক বড় বড় জায়গায় দেখেছো, মানে কি কারণে এই ইকুয়েশনটা চেঞ্জ হতে শুরু করলো? কর্পোরেট টাকা ঢোকার জন্য? আমার মনে হয় আমার অনেক কিছু মানে অনেক প্যাটার্ন অফ দ্য ইন্ডাস্ট্রি স্টার্টেড চেঞ্জিং। মানে সেটা কেন? মানে সেটা হয়তো অনেক বেশি ইন্ডাস্ট্রিকে হেল্প করার জন্য হতে পারে, যেটা স্ট্রাকচার হচ্ছে একটা ইন্ডাস্ট্রিকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টস which is obviously good, কিন্তু কি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, কি ভালো ধরো তারপর কর্পোরেটরা এলো, তারপর সেখানে অনেক রকম সিস্টেমেটাইজ হলো। আমাদের যেরকম আগে কন্ট্রাক্ট সেভাবে মানে হতোই না, আমরা 3-4 জন প্রডিউসারের কাজ করে যাচ্ছি, একটা ড্রেস চেঞ্জ করে একটা ড্রেস, মানে সেরকম ভাবে তখন আমরা অত কনসিয়াস ছিলাম না। সেই জায়গাগুলো অনেক বেশি উন্নত হলো। তারপরে মানে অনেক বেশি এক্সপোজার বাড়লো। তারপরে আমাদের এই ইন্টারনেট আর এইসব মানে বুম হওয়াতে মানে কমপ্লিট প্যাটার্ন অফ দ্য মুভি মেকিং চেঞ্জ, ডিজিটাল হয়ে গেল। Digitization has made a huge change. ডিজিটাইজেশনটাও চেঞ্জ হলো, মাল্টিপ্লেক্সেস এসে গেল, মানে তো অনেকগুলো ছোট ছোট চেঞ্জ মিলে একটা বড় চেঞ্জ তৈরি হলো। ইনফিল্ম শুরু হলো, তারপরে অনেক ক্যাম্পেইনিং শুরু হলো, যেরকম আমাদের সময় তো কোনো ক্যাম্পেইনিংই ছিল না। আমি বলছি একটা বিজ্ঞাপন বেরোতো শুক্রবার দিন, একটা ছবি, ব্যাস তার উপরেই নির্ভর করা। আমরা কি চাই, আমাদের ছেলে মেয়েদের একটা কমফোর্ট জোনে কাজ করবে, ওই কমফোর্ট জোনটা তৈরি করে দেওয়ার জন্য লড়াইটা আমরা করছি। এখন আমাদের ছেলেমেয়েরা একটা কাজ করবে কমফোর্ট জোনে, সেটাই হয় তো। একটা জেনারেশন যুদ্ধ করে, একটা জেনারেশন যুদ্ধ করে, একটা জেনারেশন সব স্থাপত্য বানায়, আর একটা জেনারেশন সেটাকে রাখার মতো জায়গা তৈরি করতে পারলে ভালো। এটাই আমি তোমাদের জুটি দেখি, আমার একটা ডেটা আছে, আমি তিনটে অ্যাকচুয়ালি এত কত জুটি চারটে ধাপে পারো না, না একটা ইন্ডাস্ট্রি অনেকটা ঢুকে গেছে। আমি জুটিতে আসছি, আমাদের এক্সপেরিয়েন্স এইটাই। শোনো চারটে পার্ট আমি বলবো। হ্যাঁ, 1994 নাগপঞ্চমী, বিজয় ভাস্কর চৌধুরী তোমাদের জুটি হিসেবে এলে এবং তারা হিট করলো। 2000 সুপার ডুপার হিট, আর যত ভাষায় ছবিটা তৈরি হয়েছে সবগুলো সুপার হিট। এটা একটা নতুন তথ্য দিলাম তোমায়, অন্তত 10টা ভাষায় ছবিটা তৈরি হয়েছে। ব্যানার ছিল হ্যাঁ, ওকে ফাইন। আর নেক্সট হচ্ছে 2000, যেখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মাঝখানে অনেক কিছু হয়েছে, সেগুলো তো আরো অনেক ছবি কথা বলছি, মাঝখানে বলছি না কেন বলছি, প্রশ্নটাই আসছে এরপরে। হলদার ছবি এটা 2002, স্ত্রীর মর্যাদা, স্বপন সাহার ছবি 2016 প্রাক্তন, তোমাদের কান্নাচ। এই চারটে ধাপে তোমরা একে অপরকে কিভাবে দেখেছো? কেন আমি বলছি, কারণ 2002 স্ত্রীর মর্যাদা পর থেকে তোমরা সেপারেট হয়ে গেছো, তোমরা আর ছবি করবে না। প্রথম ছবি 2000 শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 2002 স্ত্রীর মর্যাদা, 2016 প্রাক্তন। একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে? প্রথম ছবি অ্যান্ড দিস চারটে ধাপে। প্রথমটা আমি বলতে পারি যে বিকজ আই ওয়াজ আ নিউ কামার তখন, মানে আমি তখন কিছুই জানতাম না। মানে প্রথমত তো সিনেমায় আসার কোনো আমার যা ব্যাকগ্রাউন্ড, তাতে সিনেমাতে কোনোদিনই আসার কোনো জায়গা ছিল না, এবং আমার একাডেমিক্স নিয়ে আমি ভীষণ ছিলাম। তো যা হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট্রেস, মানে ইনস্টিংটিভ অ্যাক্ট্রেস উইদাউট এনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন অ্যাক্টিং অফকোর্স। তো সেখানে আমি নিজে খুব একটা টেন্টেটিভ জায়গায় ছিলাম, ভেরি ভালনারেবল, নতুন। বাট আমার যে একটা স্টেজ ফ্রিনেস, আমি আই ওয়াজ আ ডান্সার অলওয়েজ, তো আমার নাচ নিয়ে আমি সবসময় খুব ইন্টারেস্টিং কাজ করছিলাম তখনও। কিন্তু যেটা হলো যে তখন I was little in awe of, because ওই মুভিটাতে মানে I will be working with the superstar Proshenjit Chatterjee, তখন I was also in awe of him. তো obviously ওই জায়গাটা ছিল, এবং সেখানে তখন প্রথমেই আমাদের ফুলসজ্জার সিন ছিল, শুটিং এ ফুলসজ্জার সিন ছিল। আর তখন মানে আমি ভীষণই মানে কম্পিত, চিন্তিত, চুপচাপ বসেছিলাম, কিন্তু বাট শটটা সেভাবে হলো, এবং হি মেড মি কমফোর্টেবল, অ্যান্ড আমরা হার্ডলি উই স্পোক অবভিয়াসলি।
তো সেই ফেজটা একটা গেছিল যে কারণ তারপরে কিন্তু ইনফ্যাক্ট তারপরেই আবার সমুদ্রের মধ্যে গান ছিল, সো বিভিন্ন ব্যাপার। তো ইনফ্যাক্ট পরেই কিন্তু আমরা অনেক দিন কাজ করিনি, বিকজ অনেক দিন, বিকজ হি টুক আ ব্রেক, অ্যান্ড ওই সময়টা আমি অনেক বেশি আই ওয়াজ ওয়ার্কিং উইথ চিরঞ্জিত দা, অভিষেক, তারপরে কি বলে তাপস দা। তো অবভিয়াসলি ওই সময়টা ওদের সাথেও আমার অনেক ছবি সুপারহিট হলো, কিন্তু তারপর যখন আবার হি কেম ব্যাক, অযোগ্য comes back. He comes back with অবুঝ মন, যেটা তখন আমার একটা ছবি ওই মানে অসীম সরকার প্রডিউসার ছিলেন, প্রচন্ড হিট হয়েছিল, সুজন সুখী। তারপরে অভিষেকের সাথে তারপরেই হি ডিড অবুঝ মন, এবং হি ওয়াজ হেল বেন্ট যে এটাতে প্রসেনজিৎ চ্যাটার্জি has to work. So that was, I think, of course, his comeback. হ্যাঁ, রাজ্জাক সাহেব বলছিলেন, তাই তো বলছি, তারপরে ওটা হয়ে গেল, এটা বোধহয় 95-96 এর কথা বলছি, মানে আমি বলছি ওই ফেজ গুলো আর কি, আবার we started working, and ওই সময়টা there was no looking back. তখন আমরা we were signed by, I think, মানে 80% of directors of this industry, like স্বপন শাহ বোধহয় কটা ছবি করেছে আমার গোনার মধ্যে নেই, মেবি হি নোস। আর তারপরে হচ্ছে হরদা, অনুপ সেনগুপ্ত, নারায়ণ দা, দিলীপ বিশ্বাস, বাংলাদেশ থেকে তখন প্রচুর ডিরেক্টররা এলেন এখানে কাজ করতে। দিলীপ দা তো প্রত্যেক বছর একটা করে ছবি করতেন। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা, হি ডিরেক্টেড আ ফিল্ম আমি সেই মেয়ে, অ্যান্ড আমি তখন বাংলাদেশে প্রচুর, মানে আমি অলরেডি আই বিকেম আ স্টার। তো অনেক কাজ তখন আমরা একসাথে করেছি, এত কাজের গোনাগুনতি নেই। তো সেই ফেজটা ওয়াজ আ মারাত্মক ফেজ। আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ, নো হি, আমি আর জয়প্রদা এবং আলমগীর সাহেব ছিলাম, ভীষণ ভালো ভালো গান ছিল, দারুণ হয়েছিল ছবিটা। তারপরের ফেজটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো একটা রানঅ্যাওয়ে হিট। সেই সময় কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াজ গোয়িং থ্রু আ হিউজ ক্রাইসিস। আবার একটা ক্রাইসিস তৈরি হয়েছিল যে ফেজটাতে, যেখানে অলমোস্ট প্রডিউসার্সরা গো ব্যাক, কিন্তু সেই সময়টা কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ কোনোভাবে কিছু একটা হচ্ছিল, বাট ওই সময়টা কিন্তু আমরা সবাই মিলে ফিল্মটাকে হেল্প করেছিলাম। মানে ইটস নট দ্যাট যে শুধু প্রডিউসার হিসেবেই ওনারা রিস্ক নিয়েছিলেন, আমরা সবাই অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, পুরো সবাই মিলে টিম, হরদার টিম, সবাই মিলে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, এবং সবাই মিলে আমরা কিন্তু ওটার মধ্যে একটা মানে কন্ট্রিবিউশন করেছিলাম, যে যেভাবে পারে। মানে কিন্তু সেইটা একটা কিন্তু আমাদের জীবনে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বলে যে 16 বছর পরে প্রাক্তনের আগে কিন্তু 2000-এ ও আচ্ছা দৃষ্টিভঙ্গি বলছি না, আমি তো ভাবলাম যে ফেজ গুলো 2000-এর ওই মানে ওইটাও কিন্তু একটা বিশাল ক্রাইসিস ছিল। এবং আমি দেখো দৃষ্টিভঙ্গি বলতে যে হি হ্যাজ সিন মি গ্রো আপ ইন দিস ইন্ডাস্ট্রি, মানে আমার কাছে আমি মানে আই কেম অ্যাজ আ অলমোস্ট মানে আই ওয়াজ সো ইয়াং, আর তখন আমি মানে জাস্ট কলেজে মানে পড়ছি, সেই সময় আমি জাস্ট এসছি। সো ইটস লাইক আ, তো হি স মি, হ্যাঁ তো হি স মি গ্রো আপ অ্যাকচুয়ালি। মানে আর আমি তো ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, মানে আমার ডায়েরিটা বোধহয় হি হ্যাজ অনলি মেইনটেইন, কারণ আমার আর আমার বাবা তো, আর আমি বাড়িতে যদি কিছু মানে চিৎকার চেঁচামেচি করতাম, বা আমি যদি বাড়িতে মানে 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 হয়তো হয় না, তখন তো আমার অত এক্সপিরিয়েন্স নেই, হয়তো বাড়ি থেকে মেজাজ খারাপ হলো কিছু করে, বাবা ওকে বলতো ফোন করে যে এই যে শোনো আমার মেয়েকে একটুখানি ইয়ে করো তো, মানে শাসন করো, বুম্বা শাসন করো ওকে। তো মানে এইরকম মানে সম্পর্ক ছিল আর কি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই অলসো লার্নড আ লট ফ্রম হিম। মানে ওই সময়টা আমার তো কোনো অত ধারণা ছিল না কিভাবে ডেট ম্যানেজ করতে হয়, কি স্ট্র্যাটেজি করতে হয়, কোন ছবির। ইনফ্যাক্ট আমার মানে আমি তো কখনো জানি না, আমি একটা আনকোরা ফ্যামিলি থেকে এসেছি। আর তখন যেটা হয়েছিল, একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল, এটা হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তর একটা ফিল্মের সঙ্গে তখন আমার ভীষণ একটা ক্রাইসিস হয়েছিল, যেটা ওই
কেন বলো ওই যে যেটা ওই যে কুস্তিগীরদের নিয়ে হ্যাঁ তাপসদা ছিল না? হ্যাঁ শঙ্কর চক্রবর্তী তাপসদা আর ওইটা তখন মানে 100% উনি আমাকে তার আগে আমি মন্দমের উপাখ্যান করে ফেলেছি, ওই ছবিটা উনি চেয়েছিলেন যে আমি করি, কিন্তু সেই সময় আমার এত অবস্থা ডেটের এতগুলো কমার্শিয়াল ছবিগুলো তখন হি অলসো ট্রাইড টু ম্যানেজ, কিন্তু যাই হোক সামহাও আমি ওই ছবিটা করে উঠতে পারলাম না। তখন জয়া ওই ছবি জয়াশীল ওই ছবিটা করেছিল, তো সেই জন্য দেয়ার ওয়াজ আ রিগ্রেট লেটার অলসো ওনার কাছে বাবাকে লিখেছিলেন। কিন্তু যেটা হলো পরবর্তীকালে সেটা হচ্ছে যে ওই ছবিটা করতে পারলাম না, কিন্তু পারমিতার একদিনের সময় আমি সকালবেলা পারমিতার একদিন করেছি আর রাত্রির বেলা সারা রাত ধরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করতাম। তো আমি বলছি যে মানে ওই রকম ভাবে আমরা তো একটা হি অলওয়েজ হ্যাড বিন আ ভেরি সাপোর্টিভ পারসন মানে আমার জন্য। 2002 হ্যাঁ সেটাও ওয়াজ আ ভেরি কনসিয়াস ডিসিশন এন্ড উই মানে মিউচুয়ালি সেড দ্যাট আমরা কাজ করব না, আমি বলেছিলাম অফকোর্স। তো তারপরে সেটা খুবই মানে সিভিল ওয়েতেই মানে ইন্ডাস্ট্রিও নিল আমরাও নিলাম, সেই সময় ওয়াজ আ কনসিয়াস ডিসিশন। তারপরে ইন্ডাস্ট্রিও অনেক চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ he was always very self-sufficient. তখন তো after he came back মানে ওই সময়টা একটা he was little sensitive and little vulnerable, কিন্তু তারপরে তো he picked up like anything. সেই সময় তো হিটের পর হিট, সুপার হিট, এবং he is always very confident about himself যে কি কাজ করবে না করবে, অনেক বেশি ফোকাস। বললে যে না আমরা না করলেও একসাথে না সেটা নিয়ে কথা হচ্ছে না, কথাটা হচ্ছে অন্য, সেটা আমি কেন আমরা কাজ করিনি সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা কাজ করিনি এটা ঠিক 2016 কিন্তু 2016-তে কিন্তু তারপরে আমরা মানে ওই মাঝখানের পেজটাতে আমাদের একবার দুবার দেখা হয়েছিল যখন আমরা আনন্দবাজারের ফটোশুট করেছিলাম, এবং সেই সময় আমাদের মানে কিছু ছবি একসাথে তোলা হয়েছিল। তারপর আমরা 2015-র পর তখন আমি অলরেডি আমার কিছু ছবি আমি করে ফেলেছি, যেরকম অলিক সুখ, তারপরে মুক্তধারা। তো শিবু আর নন্দিতাদির সঙ্গে তখন একবার কথা হয়েছিল যে এই জুটিকে যদি ফিরিয়ে আনা যায় তাহলে কি হয়। তখন আমি বলেছিলাম যে যদি তোমরা একটা ছবি করো তাহলেই এই জুটি ফিরে আসতে পারে, বিকজ আমার মনে হয়েছিল দে আর ডুইং গ্রেট ওয়ার্ক, এক্সেলেন্ট ওয়ার্ক। ওরা যদি কোনো একটা কিছু এই জুটিকে নিয়ে ভাবতে পারে তাহলে এই জুটি আবার ফিরে আসতে পারে, এবং সেটাই প্রাক্তনের জন্ম হয়। এবং হি লাইকড ইট। একটা অন্য সাবজেক্ট নিয়ে প্রথমে কথা হয়েছিল, কিন্তু তারপরে আমরা দুজনেরই মনে হয়েছিল যে সেটা সম্ভব না, কিন্তু হ্যাঁ মানে ওটা মনে হচ্ছিল আমাদের দুজনের জন্য কামব্যাক ছবি হিসেবে নট সুইটেবল। আর একটা আর মাঝখানে তো অবভিয়াসলি ওই ইফি না ওই কোন ফিকির সময় হ্যাঁ হি কন্ট্যাক্টেড মি যে ইন্ডাস্ট্রির এই ফোরামটাতে ইট উইল বি মানে ইট ইজ ইন্ডাস্ট্রি মানে ইফ ইউ আর নট দেয়ার দেন ইটস নট কমপ্লিট। ওই সময় ওই 2013-14 call me and Rituda both. আমিও বলি না। আমি এসএমএস করে তখন তো হোয়াটসঅ্যাপ জয়টা করা লোকে এই গেটটা দেবে তো। এটা আমি বললাম যে একটা ফোরাম যেখানে একটা জেনারেশন এরা দিয়ে তোমরা এটা তো একটা জেনারেশন, আমি যদি চেয়ার করি উইদাউট ঋতুপর্ণ ঘোষ আর উইদাউট ঋতুপর্ণ একটা জেনারেশন, so we are representing our industry and we have grown up now. So senior, so they were kind enough দুজনে আমার দুপাশে বসেছিলেন, ভীষণ সুন্দর। তখন আর ফিকিরা তখন সবাই ফটোগ্রাফাররা ওইটাই তুলে যাচ্ছে, ওই ছবিটাই তুলে যাচ্ছে। আমার কাছে যখন ওই এটা করতে গেছিলাম কি বলে নাগপঞ্চমী যিশু করতাম না, প্রসঙ্গিত আছে ছবি এটাতে একটা নতুন হয়ে হলে ভালো হয়,
আমরা একটা মেয়ে, আর ওর নামটা কানা করে শুনছি, কারণ প্রভাতদার সাথে আমাদের খুব আড্ডা হতো। ঠিক। প্রভাতদা খুব বলতো ওর কথা, তখন ও শ্বেত পাথরের থালা যখন পড়েছিল। শ্বেত পাথরের থালার আগে অসাধারণ। এই ধরনের ও আচ্ছা। আন্দোলন। সো দুলাল দা এদের সাথে তো ম্যাক্সিমাম কাজ করবো। ঋতুর নামটা আসছে কারণ ওরা বলেছিলেন নতুন মেয়ে এখানে ভালো আমি দেখিও ইনফ্যাক্ট ঋতু কোনো তার আগে কোনো মানে সেটে এসে আমি প্রথম ঋতু ছবি দেখো নিয়ে না আমি এরকম প্রচুর মেয়ের সাথে কাজ করছি। সো ওই আমি বলছি না ওভার কনফিডেন্স। আমি জানি ছবিটা একটা অন্য ধরার ছবি, যাতে একটা নতুন ম্যাচটা খারাপ ছবি লিটারালি সুপার হিট হয়ে গেল। তারপর যখন আমি ঋতুকে মিট করছি সেটে, শি ইজ এ স্টার, কারণ তখন দু তিনটে ছবি সুপার হিট দিয়েছি। আই মিটিং স্টার। আমার এখনো মনে আছে বাইরে ডেকেছিল আমাকে সেট থেকে। আমি তখন একটু নার্ভাস, কারণ ব্রেক নিয়ে ফিরছি মেন্টালি। আমি সত্যি আগে ঠিকই বলেছি, স্বপনদার ক্রেডিট কোর্স ম্যাক্সিমাম ওই লোকটার ধৈর্য, অসীম কাউকে না করে দিয়েছিলাম। অসীম ছোট হাতে, বাট স্বপনদার যে টেনেসিটি, শুটিং আটকে বসেছিল একদিন মাসের পর মাস, হয়তো আই ওয়াজ নট ভেরি কনফিডেন্ট সেকেন্ড মেটাটা, বাট যেটা ঋতু ওয়াজ এ স্টার। সেটা বাড়ি যারা ছিলেন তারা স্টার, আমার থেকে অনেক বড় স্টার। আমি প্রায় 2-2.5 বছর ক্যামেরা ফেস করি। এই প্রসঙ্গটা একটু দর্শকদের জন্য বলে দিই, সেই সময় কুম্ভদার জীবনটা সেটব্যাক আসে। আমি অনেকবার বলেছি, ওরা সবাই মুখস্থ, প্রথম সবাই মুখস্থ স্মৃতির সঙ্গে এটা সবাই মুখস্থ, আমার কোনো ঠাকুর। হ্যাঁ ঠিক আছে। So I made star. I was little, backstage. অল্প তো নতুন প্রজন্ম, তাদের সঙ্গে পাল্লা দিতে তারা এখন সুপারহিট ছবি। আমাদের স্বপনদা একটা বিগ নেম, মানে আমাদের তবু প্রভাতদা, অঞ্জনদা, সুজিত এদের সাথে আমার প্রচুর ছবি। স্বপনদার কাছে কিন্তু আমার সেই অর্থে প্রথম দিকের ছবি। না তোমার ওটাই ফার্স্ট ছবি ছিল। এটা হলো যে আমার এখনো মনে আছে এন্টিমারা ঢুকে বাদিকের বড় ফ্লোরে ফার্স্ট শুটিং করছিলাম, সিঁড়ি দিয়ে নামার একটা সিন ছিল বিকেলের মধ্যে। আমি বাড়ি বলছিলাম, কাজ নিয়ে বলছি, আমার মাদার্স ডে বিকেলের মধ্যে ও যেটা বললো, 9খানা তখনকার টপ ডিরেক্টররা প্রডিউসার নিয়ে এসে সেই দিন ম্যাক্সিমাম আমি আমরা বসেছিলাম। এটা কোন সাল হবে তখন? এটা 96 আমি জানি ওই দিনে আরম্ভ হলো, এক একজন তিনটে করেছো, অনু, প্রভাতদা, যে কজন তখন হ্যাঁ আমাদের ডেটটা কিন্তু আগে দিতে হবে সবাই হচ্ছে। আমি আবার তখন আমার এক কাকু, মানে আমার বাবার ছোটবেলার তিনি আমার ডেট ওর বাবা কিছুই জানেন না সিনেমা। আমার না ওইভাবে তখন শতাব্দীর বাবা, মানে হচ্ছে ওই সময়টা এরকম ছিল যে জিন্দার বাবা ডেট ম্যানেজ করছে, মানে প্রফেশনালি হ্যান্ডেড। বাট আমার একটা যেহেতু ব্যাকড্রপ ছিল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, অ্যান্ড আই অলওয়েজ থট কি ইফ ইন্ডাস্ট্রি মুভস তাহলে আমরাও এগোবো। আমি একলা এগোবার চেষ্টা করি, এটা আমার ছোটবেলা থেকে দেখতে হবে যে আমাকে এটাকে কর্পোরেট হিসেবে দেখতে হবে। ইন্ডাস্ট্রিটাকে যদি বড় করি তাহলে আই উইল বি পার্ট অফ ইট, আর আমিও বড় হবো। আর যদি আমি আমাকে একলা বড় করার চেষ্টা করি নেভার গো। সেইভাবে এবার কানেক্টেড করতে 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 আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে স্টার ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করে মোটামুটি তারপরে প্রচুর হিটস দিলাম। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, অ্যাজ ইউ আর সেইং, আর একটা নতুন বড় আমাদের প্রযোজক সংস্থা যারা প্রায় 8 ছবি করবেন না, ডিক্লেয়ার করবেন, বাট উই রিয়েলি ফট। বাট আমার যেটা বক্তব্য, যে সময়টা ঋতুপর্ণা এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের, আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা বলছি, এটা আমাদের ক্ষেত্রে একবারও হয়েছিল। সেটা বলছি যে এই মানুষটা একটা শিল্পী, কমার্শিয়াল ফিল্মের হিরো। সে সকালবেলা অপর্ণা সেন, যেটা নিশ্চয়ই বাঙালি দর্শক ভুলবেন না, ওর পারফরমেন্স উইথ লীলাদি সকালে করছেন, আর একটা বাংলা সিনেমার উত্তরণ কমার্শিয়াল, মানে যেটাকে আমরা বলতে পারি একটা হাইক। ছোটবেলাটা হাইক বাংলা ছবি 3 কোটি টাকা ডান্স, তো ওইটা সকালে করছে ওই সেন্সিটিভ। আমাদের একবার হচ্ছে উৎসব, তাহলে উৎসব কি করছো? উৎসবের সময় আমাদের এই উৎসব কি করছো? কি বলো? না 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 উৎসব করছো না, কি করছো? পারমিতা না, সকালবেলা পারমিতা পুরো ডেটটা ম্যানেজ হচ্ছে স্বপন দাকে, স্বপন ঘোষ।
স্বপন ঘোষ আমাদের স্বপনদা তো আচ্ছা, স্বপনদা যিনি ইনাদির সব ছবিতে স্বপনদা কবে কোথায় কি 2 ঘন্টা কবে ফ্যাক আছে, এরপরে স্বপনদা আমাদের হেল্প করতো, তার শ্বশুরবাড়ি আবার কাজ করতাম। কিন্তু আমার বক্তব্য রয়েছে, এটা একটা নতুন ঋতুপর্ণা হচ্ছে, যে মানুষরা সকালে এটাও করতে পারে, সন্ধ্যেবেলায় সেটাও করতে পারে। এটা একটা উত্তর শিল্পী যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল উৎসবের সময় সত্যি কোনো রেট ছিল না। আমরা সকালবেলা স্বপনদা করছি, বড় করছি, রাত্রিবেলা গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে উৎসব করতাম। বাট উৎসব একটা কালচার। আবার এই ছবিগুলো বাবা কেন চাকর একটা কালচার। তাই ইনফ্যাক্ট বাবা কেন চাকরের সময় আমি দহন করছিলাম, মনে আছে? আর আই ওয়াজ ভেরি লাকি যে আমার একটা সেট দায়িত্ব সেটে আমি যখন শুটিং করছি সেই সময় ডিক্লেয়ার হলো, সেই ছবির 2 নায়িকা, আমার ছবিতে সেই ছবিতে 2 নায়িকা ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত এন্ড ইন্দ্রাণী হালদার। আর আই ওয়াজ ফিলিং প্রাউড যে ভাই আমার 2 হিরোইন ন্যাশনাল একদিনে। ফাটাফাটি। সো এইগুলো না আমাদের, আমরা কিন্তু এগুলো এনজয় করতাম, মানে সেলিব্রেট করতাম। অফকোর্স কেউ একটা কিছু পেলে আমাদের ওখানে কোনো অন্য কিছু হতো না, মানে ইটস পুরো ইন্ডাস্ট্রি সেলিব্রেশন চলছে। এরপরে একটা সময়, এটা কাউকে বলিনি, এটা তোকে বলবো, আমরা দুজনে বসে দেখলাম যে সিনেমার প্যাটার্ন পাল্টেছে। আমরা ইয়ার এজিং, এবং আমি সবসময় মনে করি ক্রিকেটার সেঞ্চুরি মারতে মারতে রিটায়ার করে তার ভ্যালু থাকে। আমি আর ঋতু একদিন ডিসাইড করলাম আমরা কিছুদিনের জন্য ব্রেক নিই ফ্রম রোমান্টিক, কারণ তুই এখন অন্যরকম কাজ করছিস, আমি এখন অন্যরকম কাজ করছি। আমি তো বলে করেছিলাম যে আমি কমার্শিয়াল সিনেমা থেকে সরলাম, আমি কিন্তু না বলে করিনি। আমি অনেক আগের থেকে বলতাম এই স্পেসটা আমি আমার পরের থেকে না, মানে ওই সময় তখনও প্রচুর কমিটমেন্ট ছিল, কিন্তু আমি নিজে ঠিকই করেছিলাম যে 2000 পরে আবার এখনো ক্লিপিংস আছে ইনফ্যাক্ট নিউজ চ্যানেলে, যে আমি যেটা ভাইরাল করে দিয়েছিল প্রসেনজিৎ ছেড়ে দিচ্ছে। আমি আসলে কথা বলতে চাই আস্তে আস্তে পড়াশোনাটা করিয়ে আমি তো আমার অন্য ধারার ছবি, তা আমরা আর্টফুল, কারণ আমি বুঝতে পারি যে সিনেমার ভাষা পাল্টাচ্ছে। সো আমরা দুজনে লংজিভিটি বাড়ানোর জন্য দুজনে মিলে নানা রকম নাটক করে কাজ করা বন্ধ করে দিলাম। দুজনে মিলে কাজ করা বন্ধ করে দিলাম যাতে আমরা 12-13 বছর পর আসলে প্রথম ডে ফার্স্ট শোটা আবার হাউস অ্যাপেটাইট। ওকে, এইটা আমার অ্যাপেটাইট, মানুষের অ্যাপেটাইটটা বাড়ানোর জন্য ইট ওয়াজ এ প্রি ডিসাইডেড একটা পলিসি, যেখানে একটা প্রাক্তন হবে, আমার 4 বছর পরে দৃষ্টিকোণ হবে, তার 4 বছর অযোগ্য অযোগ্য জুটি ভাবনাকে দাঁত দিতে আমাকে একটা সিরিয়াস, আমি আর ঋতু যদি কাজ করে যেতাম যেরকম কাজগুলো আমরা করতাম, হ্যাঁ আমি তারপরে অনেকগুলো কাজ করেছি, রচনা ও নতুন মেয়েদের সাথেও করেছি, ও প্রচুর হিরোদের সাথে কাজ। আমি বলছি যেটা চাই না সেটা বুঝতে পারছি, সিনেমার ভাষাটা ইট ওয়াজ ডেস্টিনি, চোখের বালি, আমারই ঘরে কথা ছিল চোখের বালি। স্যার এই সিনেমার যে ভাষাটা পাল্টানোর সঙ্গে আমাদের ইমেজটা পাল্টানো, তখনও যদি আমরা ওই নাচ গানটা করে যেতাম, তুই নিজে বল না সেটা ঠিক, বাট আমি একটা কথা বলবো, ইট ওয়াজ ডেস্টিনি, একটা আলাদা ব্র্যান্ড তৈরি করেছি, আমি আমার মতন করে করেছি। সো এই যে একটা মানে কি ছিল, একটা জিনিস হলো ইনকমপ্লিট মানুষের অ্যাপেটাইট বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। আজকে প্রাক্তনের পরে আমার আর ঋতু মোটামুটি যেটা হয় যে একটা ছবি আবার মোহাম্মদ ঋতু লিখতে দিয়েছে, চল আমরা 2-3টে ছবি শুরু করি, কিন্তু আমরা এটা দুজনেই আমরা কনসিয়াস ডিসিশন। প্রথমবার আমাকে বললো যে আর কোথাও বলেনি, আমি প্রথমবারই জিজ্ঞেস করছি যে এই যে তোমরা বারবার তোমাদের সম্পর্কটাকে বন্ধুত্বের সম্পর্ক বলেছো, সবাই জানতে চায় ঋতুপর্ণা প্রসেনজিৎ, আমি জানতে চাই উত্তম কুমার তুই যে প্রশ্ন জানতে পেরেছো কি আজ অবধি? তোমরা কি জানতে পেরেছো উত্তম সুচিত্রা কি করতে জানতে পেরেছো কি? এই জানাটা না, যেদিন আমরা থাকবো না সেদিন অজানা থাকবে। এক্স্যাক্টলি, এই কিছু জিনিস লাইন দিয়ে আন্ডারলাইন, এটা না মানুষ জাজ করবে, সেদিন আমরা থাকবো না সেদিন এটা রসায়নটা, কিন্তু আমি বলছি এর মধ্যে 70%-80% প্রফেশনালিজম আছে। কারণ আমি বারবার ওই গানটার কথা বলি, পারলে দেখা প্রতিহিংসা বলে একটা ছবিতে যখন আমি আর একটা প্যাশনেট লাভ সং করছি, তো উই ডোন্ট টক টু ইচ আদার। আচ্ছা, নেভার উই আর
মানে যখন আমরা প্রথম প্রাক্তনের শট দিচ্ছি, ফার্স্ট শটটাতে আমাদের ক্যামেরাম্যান ছিল গুটি, অবিকের অ্যাসিস্ট্যান্ট ছিল। যখন আমরা উৎসব বলছি, আমি তো মনে হচ্ছে শট নিচ্ছি উৎসবের শট। সো ওই প্রফেশনালিজমটা আমার আর ঋতুর মনে হয় যেদিন আমাদের থাকবে না, দুজনেই আমরা ক্যামেরার সামনে এসে বলবো ভাই আমাদের ছুটি দিয়ে আমরা কাজ করবো। এক্স্যাক্টলি। আর আমি মনে হয় যে ক্যামেরার সামনে যখনই আমরা এসে দাঁড়াই, দুটো চরিত্র দাঁড়াই যখন, সারা জীবন সব ডিরেক্টরের সব শুটিং এ 6 ঘন্টা লেট করে এসেছে, সাসপেন্ড করছে। মানে এইটা একটা বলে দিল আজকাল সাসপেন্ড করছে কি করে? না, আমি যেটা বলতে চাইছিলাম, 100 বার আজকে যখন শুনলাম ঋতু ফ্লাইটে করে আসবে তারপর শুট করবে, আমি নিশ্চিন্ত হলাম। আমি নিশ্চিন্ত হলাম যে ফ্লাইটে করে এসে যখন ঘুরে গেছে, চেক ইন করে গেছে, তারা মোটামুটি সময়তে শুরু হয়। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। আনন্দের পুরস্কার ঋতু দিয়ে আমাকে বলেছিল কোন টাইমে আসতে হবে, আমি বললাম 7টার সময়। তুমি তো টাইমে আসো, একদম 7টায় ঢুকে ঋতু অবাক, আমরা অবাক। 9টায় একটা কাজ ছিল, এটা বলতে হবে না। আমি কিন্তু ঋতু থেকে লেট করতে দেখিনি, আজকে আমাদের সঙ্গে ঋতু দিয়ে ঠিক টাইমে শুনছি, সেদিনও তাই করে না। সেটাই বলছিলাম যে আমাদের একসাথে যখন আমরা একটা ক্যামেরার সামনে আসি, দ্যাট মোমেন্ট ইজ আ মোমেন্ট, মানে যেটা দর্শক দেখে যে হ্যাঁ এই দুটো চরিত্র। এবং এমনও হয়েছে যখন ম্যাজিক ক্রিয়েট হয় না, আমি বলছি রেসপেক্ট টুয়ার্ডস দি কাজ। ঋতু কিন্তু যখন আমরা অটোগ্রাফ বেরিয়েছে, প্রাইজ বেরিয়েছে, প্রচুর জায়গায় লিখেছে, বলেছে যে লোকটা অ্যাওয়ার্ড করছে। এইভাবে যখন নতুন ছবি করেছে বা ও যখন প্রযোজনা করেছে, ইচ্ছা প্রেজেন্ট করেছে, আই ওয়াজ দেয়ার, স্ট্যান্ডিং। সে ঋতুর হাত ধরে নাও দাঁড়াতে আমি দাঁড়িয়েছিলাম। So you see, end of the day, we should always give respect to the creativity. My point is simple. ঋতুদির যেটা প্রথম কাজ, যেটা সেটা অভিষেক চ্যাটার্জির সাথে ঋতুদির একটা হিট জুটি তৈরি হলো। তারপরে বোম্বাদা তার ব্রেক ভেঙে আবার বোম্বাদা যখন ইন্ডাস্ট্রিতে ফিরলো, তারপর থেকে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটিটা একদম অন্য লেভেলে চলে গেল। এবং যেখানে পরবর্তী সময় অভিষেকটা আছে, প্লিজ ফোন করো, কি বলবো, জিজ্ঞেস করো আমরা কি চুর করে গিয়ে নিজে বলছি আমাদের। না, সেটাই তো বলছি, আমি সেটাই বলছি, প্রশ্ন সেটা বলছি। অভিষেকটা প্রচুর অভিমান করলো যে ব্যাপারটা না ছিল হয়তো, আমি সেটাই বলছি। মানে এই সময়গুলো তোমরা হ্যান্ডেল করতে কি হবে? মানে নিশ্চয়ই আমি একটা কথা বলছি, আমার ছবি, আমার প্রযোজনা, আমার পরিচালনা, সেই ছবির নায়িকা ঋতুপর্ণা, সেই ছবির নায়ক হয়েছে না, বুঝছি মিঠু কি ভালো ভালো ওই ছবিটাতে, মিঠু কি ভালো কাজ করেছে এবং কি ভালো ভালো গান হয়েছে সেদিন আমাদের। গানগুলো সব মানে ওরই ছবি ছিল, হিরো না। এই যখন পরিস্থিতিগুলো আসে তখন তোমরা কিভাবে হ্যান্ডেল করবে? এগুলো দুঃখ পাই, এটা মানুষের কোন সময় কোন ইমোশনসটা মানুষের লেগে যায়, তার ভাবনা এসে যায়, সেটা তো ইমোশনালি একটা কথা বলে মানুষ আবার টাইমের সঙ্গে, হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে। আই থিঙ্ক মিঠুর ব্যাপারটা নিয়ে আমি যেরকম বলি যে আলোচনা করাটাই উচিত না, কারণ he was one of my best friend. যত যাই বলে থাকুক, মানে তুই কৌশিক দাকে জিজ্ঞেস করলে বুঝবি, মানে আমরা তো প্রায় 3 মাস এরিয়াস ছিলাম। সো আর ওরা তো অনেক বেশি সময় কাটিয়েছে, অনেক বেশি বন্ধুত্ব, অনেক বেশি মানে ভালোবাসা একে অপরের প্রতি। আর আমি জানি না, মানে হয়তো ওর অভিমান, হ্যাঁ অনেক সময় বলেছে, কিন্তু আমরা কিন্তু মিঠুকে সবসময়, মানে যদি কোনো ভালো কিছু থাকতো মিঠুর জন্য সবসময় বলা, মানে ইয়ে হয়েছে, প্রচুর কাজ হয়েছে মিঠুর জন্য, বলেওছি। ইনফ্যাক্ট মিঠু যখন এক সময় খুব আমার মানে এমন কিছু কথা বলেছিল যখন আমার খুবই দুঃখ হয়েছিল, এবং আমি বলেছিলাম যে মিঠু থাকলে আমি সত্যি আর কাজ করব না। হ্যাঁ, সেই সময়টা আমার এখনো মনে আছে যে তরুণ মজুমদার তখন আলো বানাচ্ছিলেন, মানে ওই সময় তখন মিঠুকে কাস্ট, তরুণ মজুমদারের সঙ্গে তো অনেক কাজ করেছিল। তখন আমি আই ওয়াজ অবভিয়াসলি, আমার একটুখানি খারাপ লেগেই ছিল তখন মিঠু আমাকে এসে বলে যে আই এম সরি যা হয়েছে, তরুণ মজুমদারের এই ছবিটা যদি আমি না করতে পারি, এটা আমার ক্যারিয়ারে একটা খুব বড় লস হয়ে যাবে। তখন আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু মানে ওইটা আমি সেই সময় বলে দিয়েছিলাম যে হ্যাঁ ওকে আমি মানলাম, কিন্তু তুমি আমার সামনে যেই জায়গাটা তুমি আমাকে কথা বলেছো আমি কখনোই সেটা মেনে নেব না, বাট স্টিল ফর ইয়োর গুড করি, বিকজ আমি ভালো একজন মানুষ হিসেবে আমি বললাম যে হ্যাঁ ইউ ক্যান গো হেড। ওই ছবিটার আমার সমস্ত অধিকার ছিল, বিকজ আই ওয়াজ ওয়ান অফ দ্য
producers of that. আমরা কেন এইটুকু আলোচনা করছি? মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল। হি ওয়াজ এ সাকসেসফুল হিরো, নিজে বলছি। ও একটা সময় পর যখন ও কাজ পাওয়া, আমরা সবাই মিলে বললাম যে তুই একটা কিছু কর, তোর বিয়ে থাকবে। সো হি ওয়াজ মেড পার্ট অফ মাই ফ্যামিলি। এবার যদি প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা মায়ের অঞ্চল বা তারপরে গিয়ে অটোগ্রাফ বা এসে সব করে থাকি আমি, এবং দর্শক যদি ওকে অ্যাকসেপ্ট করে, অবশ্যই এটা আমার অন্যায় না, যেটা ডেস্টিনি নিয়ে আসে এক্স্যাক্টলি এই কথা। আর মিঠু তো আমার অনেক আগে থেকে আছে ইন্ডাস্ট্রি, and he was quite successful. হি ওয়াজ সাকসেসফুল। আমার আর মিঠুর অনেক ছবি সুপারহিট, এবং আমরা একে অপরকে খুব রেসপেক্টও করেছি। কিন্তু তারপর মিঠু যে কেন এরকম করলো আমার কাছে আই রিয়েলি ডোন্ট নো, কেন বলেছে জানি না, তবে আজকেও নেই। তবে আমি এটা বলে, আমি ব্রহ্মাগারের কাছে তোমার ব্যাপারে তুমি যেটা বলেছিলে একটা সময়, তুমি সেটা হয়তো তুমি রাগ অভিমান করেই বলেছিলে যে বুম্বার সাথে, বুম্বা 30 বছর ধরে পরিচালকদের সাথে একটা ধরো তারা এক্সপার্ট করেছিল, এবার কথা বলেছিল বুম্বা সেটা আমি কথা বলেছিলাম বুম্বা এটা নিয়ে আমাদেরকে এক্সপ্লোর করেছি। আমি এসব কথা কখনো, আমি এসব মুখ দিয়ে আমার বেরোবেই না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন নেভার এভার বলেছি কোনোদিন। আচ্ছা আমরা কোনোদিন একটা জায়গায় না, কখনো না। অন্য কারোর সম্পর্কে আমি তো নাই, কারণ আমার মানুষটাই হয়ে গেছে আমি এখন নীলকণ্ঠ। ইনফ্যাক্ট তুমি যদি রিসেন্টলি, ও তো বলছেই, তুমি রিসেন্টলি যদি টোটার একটা ইন্টারভিউ পড়ো, টোটার আমি কটা কাজ করেছি, কয়েকটা ছবি করেছি একসাথে, টোটার একটা ইন্টারভিউ পর টোটা বলেছে যে আমি 24 বছরে কোনোদিন ঋতুপর্ণাকে কারোর সম্বন্ধে গসিপ করতে, কারোর সম্বন্ধে খারাপ কথা বলতে, কোনো কাস ওয়ার্ডস বলতে কোনোদিন শুনিনি। আমি তোকে বলে দিই, ও নিজে ইন্টারভিউতে লিখেছে। জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে তুমি যখন এসছো তখন তোমার সঙ্গে ধরো তাপসদা, রঞ্জিতদা, তোমার সঙ্গে শতাব্দী, দেবশ্রী, এই যে লোকগুলো তোমাদের সঙ্গে ছিল, এবং তোমরা তারপরে তোমাদের কাজের সূত্রে তোমরা এতটা এগোলে, মানে কোন কোয়ালিটি নিজেদের মধ্যে, কোন কোয়ালিটিটাকে তোমরা ভাবো যে জন্য তোমরা এত বছর ধরে পরিশ্রম। ডিরেক্টরের বাড়ি থেকে রান্না করতো। হ্যাঁ, ও বাড়িতে রান্না করতো না, প্রডিউসার ডিরেক্টরদের রেগুলার সকালের বাজারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করে দিতেন, আর ঋতুপর্ণা রাত্রেবেলা গিয়ে ওদের বাড়িতে যখন লোক থাকতো না রান্না করে খাওয়াতো সবাইকে, পরিবেশন। আমি বলছি আমার একটাই, আজও করি যেটা, শোনো, আজও করি যেটা, না আমি বলছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো তো আমি বলছি তোমাকে, আমি আজও যেটা করি হার্ড ওয়ার্কের কোনো বিকল্প আমি দেখিনি কোনোদিনও। যখন যে কোনো কাজ করেছি, আমি সিনেমা নিয়ে ফোকাস থেকেছি, অভিনয় নিয়ে ফোকাস থেকেছি, কত ভালো কাজ করতে হয়তো মিস্টেক্স করেছি অনেক, আমি অত জ্ঞান নেই আমারও তো, কিন্তু আমার নিজের থেকে যতটা আমি করতে পারি, আমার হার্ডওয়ার্ক, আমার পরিশ্রম, আমার অভিনয়ের প্রতি মানে ডেডিকেশন, আমার ডিরেক্টরদের প্রতি শ্রদ্ধা, এইটাই কিন্তু আমাকে আজ অব্দি এখানে নিয়ে রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো, হ্যাঁ সেটাও করেছি। টেকনোলজিকে তুমি 35mm থেকে 70mm এ যাওয়া, মানে এই যে পুরো জার্নি, সেইটা তো আমাদের এক্সটার্নাল, আমি বলছি ইন্টারনালটা আমি বললাম যে মানুষ, মানে আমার মানে অ্যাজ আ ফিজিক্যাল পরিশ্রম, তার সঙ্গে আরেকটা জিনিস করে নেওয়া, মানে মানুষের জায়গা তৈরি হয়ে যাবে, অনেকে মিলে জায়গা তৈরি, ধরে রাখার জায়গাটা কিন্তু খুব কঠিন। হতে পারে, তারপর আমাদের সময় সব থেকে ভালো ইনফ্যাক্ট শতাব্দীর ডিরেকশনেও আমি কাজ করেছি। চুমকি দি আর আমিও কাজ করেছি একসাথে। I regard them, they are fantastic actors. মানে কোনো চুমকি দি such a complete heroine, মানে আমি চুমকি দিকে মানে I just look up to her. যখন আমি চুমকি দির গানগুলো দেখি বা চুমকি দির অভিনয় দেখি, 19 এপ্রিল is my favorite film. মানে আরো অনেক ছবি আছে ওর, obviously দাদার কীর্তি থেকে শুরু করে অনেক কিছু, মানে এবং সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে এগোতেই হবে, সেই আপলিফমেন্টটা নিজের করতে হবে। upliftment, yes, that's the right word, upliftment. এই তুমি বললে আড্ডা থেকে বলে যে তুমি আগামীতে কি করবে, ওই আড্ডাগুলো থেকেই মানুষ বোঝে। আর also নিজের একটু ইনফর্ম থাকা, ওয়ার্ল্ড সিনেমাতে কি হচ্ছে বা সিনেমাতে কি হচ্ছে, এক্স্যাক্টলি আমরা কিভাবে পজিশন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। ইনফ্যাক্ট আমরা অনেক কিন্তু আলোচনা করতাম, এই যে আমরা যে অনেকগুলো জায়গায় যে চেঞ্জেস গুলো এনেছি, কস্টিউম বলো, অভিনয় শৈলী বলো, ক্যামেরার পজিশনিং বলো, ইনফ্যাক্ট
আমরা কোরিওগ্রাফার্স আমরা নিয়ে এসেছি, সাউথ থেকে আমরা কোরিওগ্রাফার্স, মানে অনেক কিছু কিন্তু আমরা কন্ট্রিবিউট করেছি। এখন তো এই ট্রেন্ড গুলো হয়ে গেছে, কিন্তু ট্রেন্ড গুলো আমরা সেট করেছি। এবং অ্যাকশন সিকোয়েন্সে প্রতিবার যখন জিনিস করেছে সেটা তো একলা করা যায় না, সবাই মিলে আমরা। ইনফ্যাক্ট এখন আমি অনেক কস্টিউমস দেখি, যেসব কস্টিউম আমরা অনেক আগে পরেছি, এরকম মিনি স্কার্টস, ঢোলা, এরকম হাই বুটস, মনে আছে তোমার? হাই বুটস, তখন তো ড্রেসার ছিল, তখন তো কম মানে স্টাইলিশ। বা শ্বশুরবাড়ি জিন্দাবাদে একটা গান আছে, এরকম হাই বুটস পরা, শর্ট স্কার্ট, এরকম মাথায় টুপি দেওয়া। তুমি দেখো অনেক পরে এখন অনেকে পড়েছে সেগুলো, মানে অনেক এখন মানে পরে অনেক মানে এখনকার যারা হিরোইন তারা সব পড়েছে। হ্যাঁ, অযোগ্য নিয়ে বলছি আমি, এটা বলতে চাইছি অযোগ্য নিয়ে প্রশ্ন যে যেগুলো তোমার লিখেছো লাইনটা, সেটা হচ্ছে অযোগ্য জুটির 50তম ছবি। এটা নিয়ে আমার আপত্তি রয়েছে। অযোগ্য জুটি তোমার যোগ্যতা তো দর্শকরা প্রমাণ করবে। তোমার নিজেরা তো অযোগ্য, তোমাদের এটা বলার, তোমরা নিজেরা কেন বলছো নিজেদেরকে অযোগ্য? দর্শক নিজেরা নিজেদের কি বলবো, খুব যোগ্য বলে, তাহলে দর্শকরা ঠিক করবে না। দেখো, শেখার তো কোনো শেষ নেই। আজকে আমরাও তো শিখলাম, এত বছরের জার্নিতে তো অনেক কিছু শিখেছি। আজকে অযোগ্য জুটি যদি, অনেকে তো আমাদের অনেক ট্রোল করে, অনেক কিছু আমাদের সম্বন্ধে খারাপ কথা বলে, কিছু করলে বলবে এটার সেন্স নেই, ওটার সেন্স নেই, এরা আবার কেন কাজ করছে, এরকমও তো প্রচুর কমেন্ট আমরা পড়ি। তাহলে সেটার জন্য একটু ওয়েট করি না, দর্শকরা কি বলবে, যে এটা যোগ্য না অযোগ্য, যারা 30 বছর ধরে এখানে আছে। প্রত্যেক 5 বছর অন্তর যখন নতুন জুটি এসছে, ধরো জিত করে দিল, দেব শুভশ্রী এলো, তখন তোমাদের শুনতে হচ্ছে না এবার আর এই জুটিতে রক্ত না, একবারও শুনিনি আমরা। ইন্টারভিউ আছে আনন্দ লোকে দেওয়া, যে প্রত্যেক বছর শুনতে হয়েছে, প্রত্যেক বছর সেটা শুনে হেসেছে, বলেছে। তো সেই সময় তোমরা কিভাবে ভাবতে? আমি তো কিছু ভাবিনি, বিকজ আমার কাছে দে আর ভেরি, উই আর ফ্রেন্ডস, ওরা ভালো করেছে, আমি অনেক কনগ্রাচুলেট করেছি, ভালো ভালো কাজ হয়েছে। জুটির জায়গায় কম্পিটিশনের আগে আমি জুটিগুলোর থেকে বেরিয়ে গেছি। এক্স্যাক্টলি, আই হ্যাভ টেকেন আ লিভ, অনেস্টলি বলছি। আর ওই জুটিটার মধ্যে আমি আর নেই। এবার যদি আমার পরের প্রজন্ম ভালো জুটি হয়, তাহলে 4টে ছবি হিট করে, আই উইল বি হ্যাপি। যেরকম ভাবে ইন্ডাস্ট্রিটাকে তো এগিয়েও তো নিয়ে যেতে হবে। সুচিত্রা সেন যেরকম জুটি ছিল, বিশ্বজিৎ সুন্দরও একটা ভালো জুটি ছিল। সো তার মধ্যে আমার কাছে এটা একটা জেনারেশন। সো আমার কাছে ওই জুটিটা নাই। 7-8 বছর অন্তর শুনতে প্রসেন যেতে পারে, ওটা বলবে একটা অযোগ্য থামসা। তার মানে বলতে যাচ্ছি না তোমাদের, এটা আমি কি করে বলবো? অনেকগুলো ফ্যাক্টর যারা হয়েছে না, নাম সব করে বলছি। আজকে আমাদের পরে নাম কেন বলছি আমি, নায়ক জিতা দেবের নাম তুমি বলছি। জিতা দেব হচ্ছে লাস্ট, আমি বলছি সুপারস্টার। কালকে আর একটু আসবে এরকম মানে আছে না, মানে নেই। কেন হচ্ছে তোমাদের কি মনে হয় ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ? আমি জানি না ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে আমার একটা জিনিস বারবার মনে হয়, এটা শুধুমাত্র বাংলা বলে, এটা সারা ভারতবর্ষে ডিজিটাল বলবো না, মানে সোশ্যাল মিডিয়া একটা কোথাও এফেক্ট করে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এখন উত্তম কুমারের, মানে মহারাজ উত্তম কুমারের যে কথা, সেটা আমি বিশ্বাস করি যে আমরা একটা স্বপ্ন বিক্রি করি, একটা ম্যাজিক বিক্রি করি। আমরা যদি খাচ্ছি, কি যাচ্ছি, কোথায় শুনছি, কোথায় বেড়াতে যাচ্ছি, সারাক্ষণ অভিষেকের ছবি তোলার পোস্ট করতে থাকি, তাহলে আমাদের সেটা আমিও প্রবল ভাবে বিশ্বাস করি। আমি এটা ফেসবুকের অফিসে আমি সান ফ্রান্সিসকোতে বসে করে এসেছি, which is মহারাজ উত্তম কুমার বা সুচিত্রা সেনের ম্যাজিকটা কি। কত লোক তো সুচিত্রা সেনকে ভুলে গেছিলেন যখন তিনি চলে গেছেন, মানে নামটা জানেন, এত লোক রাস্তা নেমেছিল। এটা হচ্ছে ম্যাজিক। আমরা তারা জগৎ বলেছিলেন উনি। একটা প্রথম আমাদের স্যাক্রিফাইস, একটা যেমন রণবীর কাপুর। একটু ভাবতে হবে, তুমি সারা ভারতবর্ষে স্টাডি করে দেখো, সুপারস্টার যারা, মানে যাদেরকে দেখলে দেখো ওয়াও ফ্যাক্টর, দে আর অল 55+। সাউথেই দেখো, বোম্বেতে দেখো, এখনো শাহরুখ খান, অজয় দেবগন বা সলমান কারণ আমরা ব্লেসড, আমরা তো ছিলাম না। এখন এই যে অভিষেক এখন ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ছিল। অ্যাকচুয়ালি তাই। আর আমি না ওই সোশ্যাল মিডিয়ার ওই রোডটাকে খুব একটা আমি ইয়ে করি না।
আর এই যে ফলোয়ার্স বাড়লেই আর ওই ইনস্টাগ্রামে কত নাম্বার হচ্ছে, তাতে একজন শিল্পীকে জাজ করা, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাও, স্টারটা হতে গেলে না 99% স্যাক্রিফাইস, অফ কোর্স জাস্ট গিভ আপ। স্টারটা হতে চাও, একটা কাজ করতে হবে, একটা অনেক কাজ করতে। উত্তম কুমারই বলেছিলেন আমরা ছায়ার জগতের মানুষ। স্টার হওয়াটা ইজ ভেরি ভেরি, এটা নিজেকেও করে দেয়, যেটা হতে গিয়ে আবার পরে তার একটা আলাদা জার্নি, সেটা নিয়ে আলাদা জার্নি। কৌশিকদার সঙ্গে কাজ, এর আগে যখন তোমরা কাজ করেছো, মানে কৌশিকদার ক্ষেত্রে বন্ধুরা যখন চোখ বন্ধ করে বসে যে খুব একটা কিছু কৌশিক করছে মানে এই ক্ষেত্রে কি হয়েছিল? স্ক্রিপ্ট তোমরা পুরোপুরি শুনে 100% একদমই তাই। এবং কৌশিকদার সাথেই কাজটা মানে পরবর্তীকালে মানে একটা চলছিল যে শিবু নন্দিতা দি না কৌশিকদা কিন্তু না সৃজিত, কিন্তু কৌশিকদার মানে একটা সময় কৌশিকদা ওয়াজ হেল্পেন যে না এইবারে সবাই আর কোনো স্পেকুলেশন না, আমি করব ছবিটা। এবং আমরা প্রচন্ড হ্যাপি হয়ে গেছিলাম, কারণ জানি যে কৌশিকদা আবার একটা মাস্টারপিস তৈরি করবে। এমনিতেই পছন্দ, ও এখনো ভীষণ মধ্যবিত্ত বাঙালি এবং বাঙালি সম্পর্ক, এটার একটা অদ্ভুত জায়গা আছে। আমরা ডিসাইড করে নিয়েছিলাম তিনজন ডিরেক্টরের মধ্যেই কাজ করবো, কিন্তু ফাইনালি একটা স্ক্রিপ্ট এসে গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা বলতে হবে, যেমন ডিরেক্টর প্রডিউসারও, আমি বলছি না জুটিটার, আমি বলবো একটা এই কাজটা করছি যে প্রযোজক, এটা অনেকেই আছে, আমাদের যে রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা, ইটস এ কন্ট্রিবিউশন, রাইট? সেটাও ইকুয়ালি থাকতে হবে, নাহলে আমরা এটা জাস্ট সিনেমা করার জন্য অযোগ্য নয়, ইটস জাস্ট নট এ সিনেমা। তো কারেক্ট ডিরেক্টর, কারেক্ট প্রোডাকশন হাউস, কারেক্ট অ্যাক্টার্স। আর একটা জিনিস আমি বলতে চাই, শেষ করতে চাই, আর কোনো প্রশ্ন না, সেটা হচ্ছে যে ইফ ইউ সি ফ্রম প্রাক্তন, এটা আমি দর্শক প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে একটা অপরাজিত ছিল। ইফ ইউ সি দৃষ্টিকোণ, সেখানে প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে একটা চুমনি ছিল, ভেরি ইম্পর্টেন্ট। আর না হচ্ছে থার্ড ক্যারেক্টার, ঠিক এখানেও প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে ছিল, there has to be a third character between Prosenjit and that is অযোগ্য। অযোগ্য জুটি যোগ্যতম হয়ে বাস করুক মানুষের মনে আজীবন, আমরা এই ভরসা রাখি এবং এই আশা করি। অনেক অনেক ধন্যবাদ ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ।